অনেক সহ্য করেছি এমকে, আর সহ্য করতে পারছি না। তোর এই নখরা, তোর সাহস দেখে আমি সত্যিই হতবাক। আমার শরীরে হাত দিয়েছিস, এই সুভাষ মির্জার শরীরে। এর শাস্তি তো তোকে পেতেই হবে এমকে। এমকে কিছু বলবে তার পূর্বে সুভাষের রিভলভারের 6টা গুলি এমকের বুকে গেঁথে দেয়। মৃত্যুর কোলে ঢলে পড়ে এমকে। সুভাষের নির্দেশে এমকের সাথের লোকজনকেও মেরে ফেলা হয়, আর তাদের লাশগুলো সেখানে মাটিতে পুঁতে ফেলা হয়। সব কাজ শেষ করে সুভাষ রিল্যাক্স হয়ে চেয়ারে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে লাগলো, আমি আসছি ফারহা বেবি, তোমার আর মেঘের জীবনে আমি ঝড় হয়ে খুব শীঘ্রই আসছি। আমার প্রতিশোধ নিতে যা করতে হয় আমি তাই করব। তবুও তোদের দুজনকে আমি এক হতে দিব না। ফারহাকে আমি আমার করে নিবই মেঘ। তখন তুই বুঝবি ভালোবাসা না পাওয়ার জ্বালা কতখানি। তোর জন্য আমি যতটা কষ্ট পেয়েছি, তোকে তার চেয়েও 1000 গুণ কষ্ট দেব আমি সুভাষ মির্জা, নিজ হাতে দিব। আই প্রমিস ইউ মেঘ। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে ঘুমিয়ে পড়ল সুভাষ। রূপ আজ রৌনকের উপর রেগে আগুন হয়ে আছে। চৈত্র মাসে এই শরীর পোড়ানো রোদে দাঁড়িয়ে থেকে রূপের মেজাজ আজ হাই লেভেলের হয়ে আছে। রৌনক বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে সময় জ্ঞান সব ভুলে খেয়ে ফেলেছে। হঠাৎ রূপের কথা মনে পড়তে সময় দেখে ভয় পেয়ে যায়। বন্ধুদের মাঝ থেকে উঠে দৌড়ে ভার্সিটির গেটের বাইরে আসতে দেখে রূপ রিকশায় উঠে চলে যাচ্ছে। রৌনক অনেকবার করে ডাকলো, রূপ শুনেও শুনল না। রৌনক বুঝতে পারলো তার কপালে শনি মঙ্গল বুধ নাচছে। চট করে ফারহার নাম্বারে কল করলো রৌনক। ফারহার সবে একটা লম্বা মিটিং শেষ করে কেবিনে এসির পাওয়ার কমিয়ে দিয়ে আরাম করে বসলো। তখনই ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার দেখে কল রিসিভ করে সালাম দিতে অপর পাশ থেকে সালামের উত্তর দিয়ে বলে, ভাবি, আমি রওনক। হ্যাঁ, রনক ভাই বলুন। আপনি হঠাৎ আমাকে কল করেছেন? ভাবি, একটা ব্লান্ডার হয়ে গেছে। আমার আপনার একটা হেল্প লাগবে। রূপ পাগলিটা কিছু করেছে নাকি? রূপ নয়, বরং আমিই করেছি ভাবি। রৌনক সবটা বলতে ফারহাও কিছুটা রাগ নিয়ে বলল, বেশ হয়েছে, রূপ চলে গিয়েছে, এখন নিজে গিয়ে বনুর রাগ ভাঙান। ভাবি, এভাবে বলবেন না। আমি না আপনার একমাত্র দেবর। একটু তো দিল নরম করুন এই অসহায় প্রেমিক পুরুষের ওপর। ফারহা ফিক করে হেসে দিয়ে বলল, ওকে, আমি দেখছি কি করা যায়। আপনি বরং আপনি বরং আবার অফিসের কাছাকাছি রোজ ক্যাফেতে আসুন। ওকে ভাবি, আমি আসছি। আর আমাকে আপনি বলবেন না প্লিজ, তুমি করে বলো ভাবি। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। কল কেটে ফারহা ওই ক্যাফের ম্যানেজারকে ফোন করে কিছু একটা বলে কল কেটে পুনরায় রূপ করে কল করে। রূপ রিকশায় ছিল। হঠাৎ ফোন বেজে ওঠায় ফোন তুলে দেখে ফারহার কল। দ্রুত কল রিসিভ করতে ফারহা রূপকে কথা বলার সুযোগ না দিয়ে বলে, রূপ, যেখানে থাকিস না কেন, দ্রুত রোজ ক্যাফেতে চলে আয়, তোকে আমার খুব প্রয়োজন। এতটুকু বলে কল কেটে দিয়ে আরাম করে চেয়ারে শরীর এলিয়ে দেয়। এদিকে রূপ হ্যালো হ্যালো বলে দেখে কল কেটে গেছে। রিকশা চালককে রোজ ক্যাফেতে নিয়ে যেতে বলে দ্রুত। মিনিট 30 পর রোজ ক্যাফের সামনে রূপ এসে ফারহাকে কল দেয়। ফারহা কল রিসিভ না করে মেসেজ করে ভেতরে আসতে বলে। ফারহা ভেতরে আসে ভেবে রূপ ভেতরের রুমে ঢুকতে বেশ অবাক হয়। রৌনকের এক হাতে একগুচ্ছ গোলাপ আর অন্য হাত দিয়ে নিজের কান ধরে আছে। ক্যাফেতে বেশ কিছু কাপল ছিল, তারা দেখছে আর মিটমিটি হাসছে। রূপ রৌনকের পাগলামি দেখে বলে, এইসব কি হচ্ছে রনক? কান ছেড়ে দাঁড়াও, সবাই দেখছে তো। দেখুক, তুমি যতক্ষণ না আমায় ক্ষমা করছো ততক্ষণ আমি কান ধরে দাঁড়িয়ে থাকবো জান। রূপের রাগটা রৌনকের পাগলামি দেখে শেষ হয়ে গেছে, কিন্তু রূপ সেটা বুঝতে না দিয়ে বলল, তুমি যদি কান ছাড়ো তো আমি এক্ষুনি ক্যাফে থেকে বেরিয়ে যাব। রূপ রৌনকের হাত থেকে ফুলগুলো নিয়ে তাদের জন্য বরাদ্দকৃত টেবিলে গিয়ে বসার পর রূপের পছন্দের আইসক্রিম নিয়ে আসে। রূপ নিজের এক মনে আইসক্রিম খেতে লাগলো। এদিকে রৌনক ছটফট করছে রূপ কথা বলছে না দেখে। জান, আই এম সরি। আজ যে ভুল করেছি, এই কান ধরেছি, এই ভুল আর আমি জীবনেও করব না। সরি জান, এইবারের মতো মাফ করে দাও প্লিজ। রৌনকের অসহায় মুখ দেখে রূপের মায়া হলো। গম্ভীর গলায় বলল, নেক্সট টাইম আর এই ভুল হলে আমি তোমাকে আর মাফ করব না। এই ভুল যেন তোমার জীবনে প্রথম আর শেষ ভুল হয় রনক। হবে না জান, এই ভুল আর হবে না। তুমি আমাকে ক্ষমা করছো তো?
করেছি বাকিটা বলার আগেই রূপের ঠোঁটে লেগে থাকা আইসক্রিমটুকু রৌনক খেয়ে নিল। রৌনকের ঠোঁটের স্পর্শ পেয়ে রূপ শকড। আর রৌনকের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। এটা কি করলে রনক? কি আর করলাম, আমার ভাগের আইসক্রিম খেলাম, তুমি তো আর দিলে না, তাই আমার ভাগের আইসক্রিম আমি নিজেই নিলাম। চোখ টিপে কথাটা বলতে রূপ ভীষণ লজ্জা পেল। আর রৌনক রূপকে লজ্জা পেতে দেখে আরও লজ্জা দিতে লাগলো। চোখে মুখে আতঙ্ক ভয় নিয়ে গাড়ি থামিয়ে ফারহা গাড়ি থেকে নেমে দৌড়ে হসপিটালে ছুটে গিয়ে রিসিপশনের কাছে যেতে মেঘের পিয়ে মামুনকে দেখতে পেয়ে বলে, মেঘ 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 কেমন আছে? কত নম্বর কেবিনে আছে? ম্যাম, স্যার গুরুতর আঘাত লাগেনি, হালকা চোট লেগেছে। ডক্টর ট্রিটমেন্ট করে দিয়েছে। আপনি আমার সাথে চলুন, আমি স্যারের কেবিন নিয়ে যাচ্ছি। ফারহা মামুনের পেছন পেছন মেঘের কেবিনে পৌঁছাতে মামুন দরজা চাপিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। ফারহা মেঘের হাত ধরে পাশে বসতে মেঘের তন্দ্রা কেটে যায়। চোখ মেলে তাকিয়ে ফারহাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফারহার চোখ মুখ মাত্র কিছুক্ষণের মধ্যে শুকিয়ে গেছে। ঠিক আছো তুমি? মেঘের কথা শুনে ফারহা বিষাদমাখা হাসি দিয়ে বলে উঠল, যে কথাটা আমার বলার কথা ছিল সেটা তুমি বললে মেঘ। আমি জানি আমার বোকা ফুলকে, তুমি তো জানো না তাই বলছো। হসপিটালের বেডে শুয়েও মজা করা ছাড়ছো না। জান আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। দেখো জাস্ট একটু হাতে আর পায়ে চোট লেগেছে, দুদিনে ঠিক হয়ে যাবে। ফারহা মেঘের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, তোমার যদি কিছু হয়ে যেত মেঘ, তাহলে আমার কি হতো একবার ভেবে দেখেছো? আমি কি নিয়ে বেঁচে থাকতাম মেঘ? আব্বু আম্মু আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমিও যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাও, তাহলে তো আমি জীবিত থেকেও প্রাণহীন দেহ নিয়ে বেঁচে থাকতে হবে। মেঘ ফারহার ললাটে চুম্বন করে বলল, আমি ঠিক আছি তো সুইটহার্ট, এত ভেবো না। দেখো আমি দুদিনে ঠিক হয়ে যাব। ফারহা মেঘের বুক থেকে উঠে চোখের পানি মুছে বলে উঠল, আমি জানি মেঘ, এই অ্যাক্সিডেন্টটা এমনি এমনি হয়নি। তুমি এত ভালো ড্রাইভ করো, তারপরেও কিভাবে অ্যাক্সিডেন্ট হয় মেঘ? কেউ নিশ্চয়ই তোমাকে আঘাত করার জন্য এই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে। ট্রাস্ট মি মেঘ, ওই ব্যক্তিকে আমি খুঁজে বের করে নিজের হাতে কঠিন শাস্তি দিব। না জান, এমন কিছুই করবে না তুমি। আমার বোকা ফুল পবিত্র, আমি চাই না কোনো বন্য পশুর রক্তে তোমার হাত অপবিত্র হোক। মেঘের কথা শুনে ফারহা চমকায়, কারণ মেঘ ফারহার অন্য রূপের কথা এখনো পর্যন্ত জানে না। আর এটাও জানে না কত বন্য পশুর রক্তে তার হাত অনেক আগেই লাল হয়ে গেছে। মেঘ ফারহার মুখের উপর চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, সুইটহার্ট, কিছুক্ষণের মধ্যে হয়তো বাড়ির সবাই এসে পড়বে, তুমি এখানেই থাকো, সবার সাথে পরিচিত হয়ে নিবে। তৎক্ষণাৎ ফারহা বলে ওঠে, না মেঘ, আজ আমি আঙ্কেল আন্টির সাথে দেখা করতে পারবো না। রূপ রোজ ক্যাফেতে আমার জন্য অপেক্ষা করছে। তুমি এখন রেস্ট করো, আমি সন্ধ্যায় আসবো। হুম, আসতে হবে না। আমি হসপিটালে থাকবো না, কিছুক্ষণ পর আমি ডিসচার্জ নিয়ে বাড়ি ফিরবো। আর এই সামান্য আঘাতে মেঘ চৌধুরীকে দমানো যাবে না, এটা নিশ্চয়ই তুমি জানো সুইটহার্ট। ওকে দেন, এখন আমি যাচ্ছি। আমি সন্ধ্যায় তোমার বাড়ি যাব। ওকে সুইটহার্ট। মেঘের তেমন আঘাত লাগেনি, চিন্তার কিছু নেই বললেই চলে, কিন্তু ফারহার ভেতর ভেতর ভীষণ টেনশন হচ্ছে। মামুনের কাছ থেকে শুনে নেয় কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপর নিজের টিমের একজনকে ওই রোডের সিসি ক্যামেরার ফুটেজ আনতে বলে ফারহা হেডকোয়ার্টারে চলে যায়। ওই সময় রূপের নাম করে মিথ্যা কথা বলে ফারহা বের হয়ে আসে। ফারহা হসপিটাল থেকে বের হয়ে যাওয়ার পর একটা গাড়ি হসপিটালে ঢোকে, হাতে ফুলের বুকে নিয়ে হাজির হয় মেঘের কেবিনে। আসতে পারি? মেঘ দরজায় তাকিয়ে অবাক হয়ে বলে, তুই? হ্যাঁ আমি। শুনলাম তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিস, তাই তোকে দেখতে আসলাম। তোর কথা আমাকে বিশ্বাস করতে হবে সুভাষ, আমি তোকে খুব ভালো করেই চিনি। তুই যে স্বার্থ ছাড়া এক পাও আগাস না, এটা আমার থেকে ভালো আর কে জানে। তবে তোর এই হঠাৎ আগমনে আমার মনে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি খুব ভালো করেই জানি আমার এই অ্যাক্সিডেন্টের পেছনে তুই আছিস। কি আমি ঠিক বললাম তো সুভাষ? সুভাষ মেঘের কথা শুনে শব্দ করে হেসে দিয়ে বলল, দ্যাটস হোয়াই আই লাইক ইউ মেঘ। তোর সাথে আমার এই শত্রুতা বেশ জমবে এবার, জানিস তো।
তুই আমাকে খুব ভালো করে চিনিস, এতটাই ভালো করে চিনিস যে বুঝে ফেললি তোর এই অবস্থার জন্য আমি দায়ী। মেঘ হেসে দিয়ে বলল, থ্যাঙ্কস সুভাষ, তুই এই অ্যাক্সিডেন্টটা করিয়ে আমার বেশ লাভ করলি। এবার আমি এই অসুস্থতার দোহাই দিয়ে আমার জানকে আমার কাছে আটকে রাখবো আর মন প্রাণ ভরে আদর করব। মেঘের কথা শুনে সুভাষ পুরো শরীর যেন জ্বলে উঠল। চেয়েছিল মেঘকে এই অ্যাক্সিডেন্ট করিয়ে মনে ভয় সৃষ্টি করবে, অন্যদিকে ফারহাকে মেঘের থেকে একটু একটু করে দূরে সরিয়ে আনবে, কিন্তু তার চালটা পুরো উল্টে গেল। রাগে সুভাষ তার হাতে থাকা ফুলের বুকেটা দূরে ছুঁড়ে মেরে বলে, তোর কি মনে হয় আমি আমার চেষ্টা করা বন্ধ করে দিব? না মেঘ, আমি সুভাষ, তোর ভালোবাসা ছিনিয়ে নিয়ে তোর সামনে তোর ভালোবাসাকে নিয়ে সংসার করব, আর তুই চেয়ে চেয়ে দেখবি আমার ভালোবাসার মানুষকে শুধুমাত্র তোর জন্য হারিয়েছি। মেঘ, এত সহজে তোকে তো আমি ছাড়বো না। বলে মেঘ এবার বেশ সিরিয়াস হয়ে বলল, তুই যদি এই ভুল ভাবনা নিয়ে ভালো থাকিস তাহলে আমার কিছু বলার নেই। মেঘের কথা শুনে সুভাষ রেগে গিয়ে বলল, কোনটা ভুল ভাবনা মেঘ, বল কোনটা? তুই মীরাকে প্রপোজ করিসনি, আর মীরা তোকে রিফিউজ করায় তুই ওকে নষ্ট করে ছাদ থেকে ফেলে মেরে ফেলিসনি? বল কোনটা অস্বীকার করবি? সুভাষের দেওয়া এই জঘন্য অপবাদ শুনে মেঘ আর নিজেকে ধরে রাখতে পারল না। ব্যথা হাত দিয়ে সজোরে এক ঘুষি মারল সুভাষের মুখে। হাউ ডিয়ার ইউ সুভাষ, তোর সাহস কি করে হয় আমাকে এত জঘন্য অপবাদ দেওয়ার? তুই ভালো করেই জানতি আমি নীরাকে বোনের মতোই দেখতাম, কখনো অন্য নজরে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, নীরাকে তুই ভালোবাসতি, তাহলে আমি কেন নীরাকে প্রপোজ করব? তুই বোকা জানতাম, এতটাও বোকা বুঝিনি। তোর সাথে আমার কলেজ লাইফ থেকেই প্রতিযোগিতা ছিল, কিন্তু আমি কখনো তোকে শত্রু মনে করিনি, কিন্তু তুই করেছিস। পিঠ পিছে আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছিস, আমি সবটা জেনেও চুপ ছিলাম, কিন্তু তোর এই মিথ্যে অপবাদ আমি কিছুতেই মানব না। সুভাষ তেড়ে এসে মেঘের শার্টের কলার ধরে বলে, মিথ্যা? আমি মিথ্যা অপবাদ দিচ্ছি? যদি মিথ্যাই বলে থাকি তাহলে মীরার রক্তাক্ত দেহটার পাশে তোর ঘড়িটা কি করে পৌঁছালো? তুই যে ঘড়ির কথা বলছিস ওই ঘড়িটা আমার চুরি হয়ে গিয়েছিল, ওখানে কি করে পৌঁছালো আমি জানি না। মিথ্যা বলিস তুই। তোর যা ভাবার তুই ভেবে নে সুভাষ, কিন্তু এটা মনে করিস না মেঘ দুর্বল। আমার ফারহার দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তাহলে ওই চোখ আমি তুলে ফেলবো। যদি কেউ হাত বাড়ায় তাহলে ওই হাত আমি ভেঙে গড়িয়ে দিব। আর যদি কেউ আমার থেকে ফারহাকে কেড়ে নিতে চায় তাহলে তাকে আমি পৃথিবী থেকে উঠিয়ে দিব। তাই তোকে সাবধান করছি সুভাষ, আমার ফারহার থেকে দূরে থাকিস, না হলে তোর মৃত্যু আমার হাতে হবে। মেঘের এমন হিংস্র বাঘের মতো খেপে উঠতে দেখে সুভাষ খানিকটা ঘাবড়ে গেল। মেঘকে সে অনেক বছর ধরে চেনে। মেঘের রাগ সম্পর্কেও সুভাষের ধারণা আছে। সুভাষ আর কথা বাড়ালো না, মেঘের দিকে কটমটিয়ে তাকিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। ক্ষতস্থানে লবণ পড়তে যন্ত্রণায় চিৎকার করে উঠল রেহান। হাত দুটো বাঁধা অবস্থায় ছটফট করতে লাগলো রেহান। রেহানকে ছটফটাতে দেখে মাস্ক পরা মিস্টার গার্লের ভীষণ ভালো লাগলো। রেহানকে উদ্দেশ্য করে বলল, লোকগুলো কে তাদের নাম বল রেহান, না হলে আজ তোকে এখানে মরতে হবে। আর যদি মরতে না চাস তাহলে তাদের নাম বল। রেহান তখনও কিছু বলল না দেখে মিস্টার গার্ল রেহানের অন্য পায়ে ছুরি গেঁথে দিতে রেহান বিকট চিৎকার করে ওঠে। মিস্টার গার্ল সেসব কানে না নিয়ে মরিচের গুঁড়ো নিয়ে ওই ক্ষতস্থানে ঢেলে দিল। রেহানের অবস্থা তখন যাই অবস্থা, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, ওদেরকে আমি তেমন চিনি না, তবে একজনের নাম সবার মুখে শুনেছিলাম। কে সে, আর নাম কি? সুভাষ মির্জা। মিস্টার গার্ল দাঁড়িয়ে কিড়মিড়িয়ে করে উঠে দাঁড়িয়ে চিৎকার করে এক অফিসারকে ডাকতে এসে সে হাজির হয়। এটা ট্রিটমেন্ট করো, আমি এখন আসছি। সিনিয়রকে আমি বাকি আপডেট ফোনে দিয়ে দিব। আর এটা যেন না মরে, এটাকে আমি একটু একটু করে মারবো, যন্ত্রণা দিয়ে শেষ করব। ওকে ম্যাম। ফারহা লোহার দরজা খুলে বাইরে গিয়ে বলতে লাগলো, সুভাষ মির্জা, একটা বাংলা প্রবাদ আছে জানিস তো, তিতিলিকার পাখা গজায় মরিবার তরে।
তোর অবস্থাও সেম। প্রথমে আমার মেঘের ক্ষতি করতে চেয়ে অনেক বড় অপরাধ করেছিস, আবার দেশের ক্ষতিও করছিস। এটা তো মেনে নেওয়া যায় না। তোর শাস্তি পাওনা হয়ে গেছে সুভাষ। চৌধুরী বাড়িতে মেঘ পা রাখতেই সবাই মেঘকে দেখে অস্থির হয়ে ওঠে। মেঘ ছোট্ট করে বলে, অ্যাক্সিডেন্ট করেছিলাম, কাউকে টেনশন করতে হবে না। এতটুকু বলে নিজের রুমে চলে গেল মেঘ। তার অ্যাক্সিডেন্টের খবর শুধুমাত্র তার বাবাকে জানিয়েছিল, আর হসপিটালে আসতে বারণও করেছে। আকরাম চৌধুরী তার মিসেসকে এই বিষয়ে কিছুই জানায়নি, কারণ মেঘের কিছু হয়েছে শুনলে সাহারা অসুস্থ হয়ে পড়তে পারে। তবে এখন ছেলে কাছে যাওয়ার জন্য সাহারা চৌধুরী ছটফট করছে, কিন্তু মেঘ নিজের রুমে ঢুকে দরজা আটকে দেয়। সন্ধ্যা পার হতে ফারহা চৌধুরী বাড়িতে হাজির হয়। সাহারা ফারহাকে দেখে ভীষণ খুশি হয়। ফারহা সাহারাকে সালাম দিয়ে কুশল বিনিময় করে মেঘের কথা জানতে চাইলে বলে, বিকেলে আসার পর থেকে দরজা আটকে ভেতরে আছে। আমাকে বা ওর বাবাকে কাউকে তার রুমে অ্যালাউ করছে না। তার মানে বিকেল থেকে মেঘ খালি পেটে বসে আছে? হ্যাঁ রে মা, কারোর কথায় দরজা খুলছে না, আর না কিছু খাচ্ছে। আন্টি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি মেঘের জন্য নিজ হাতে কিছু রান্না করতে পারি? অফকোর্স মামনি, দুদিন পর এই চৌধুরী বাড়ির বড় বউ তুমি হবে। তাহলে আজ থেকেই না হয় স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা শুরু করে দাও। ফারহা হেসে উঠল সাহারার কথা শুনে। সাহারা ফারহাকে কিচেনে নিয়ে যায়। সবকিছু দেখিয়ে দেওয়ার পর ফারহা বলে, আন্টি, বাকিটা আমি দেখে নিচ্ছি, আপনি ড্রয়িং রুমে আসুন। আমি তোমাকে রান্না কিছুটা হেল্প করছি। তার একদম প্রয়োজন নেই আন্টি, আপনি গরমে এখানে দাঁড়িয়ে না থেকে ড্রয়িং রুমে আসুন প্লিজ। ফারহার জোরাজুরিতে সাহারা ড্রয়িং রুমে গিয়ে বসে। এদিকে ফারহা ফ্রিজ থেকে খাসির মাংস আর ইলিশ মাছ বের করে পানিতে ভিজিয়ে রেখে বাকি রান্নার জন্য সবকিছু গুছাতে লাগলো। 1.5 ঘন্টা পর ফারহা রান্না সেরে ড্রয়িং রুমে এসে বলে, আন্টি, রান্না কমপ্লিট, আপনি একটু চেক করে দেখুন সব ঠিক আছে কিনা। সাহারা কিচেনে এসে দেখে খিচুড়ি, খাসির মাংস ভুনা, ডিম ভাজা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, এত সব আইটেম দেখে সাহারা চোখ কপালে ওঠার উপক্রম। এ কি মামনি, তুমি এত সব রান্না করেছো? ওই আর কি আন্টি, আমার একটু ফ্রেশ হওয়া প্রয়োজন। তুমি আমার সাথে এসো মামনি, আমি তোমার নিয়ে যাচ্ছি। ফারহা সাহারার সাথে করে তাদের রুমে নিয়ে গিয়ে তার একটা লাল কালো মিশ্রিত জামদানি শাড়ি ফারহার হাতে দিয়ে বলে, মামনি, এই গরমে কিচেনে রান্না করে পুরো ঘেমে নিয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে এটা পরে নাও। কিন্তু আন্টি। কোনো কিন্তু নয় মামনি, আমি তোমার মায়ের মতো, আমার কথা শুনবে না? ফারহা মুচকি হেসে বলল, শুনবো আন্টি, আমি এই শাড়িটি পরবো। ফারহা 20 মিনিট বাদে শাওয়ার নিয়ে চেঞ্জ করে রুমে আসাতে সাহারা হাঁ করে ফারহার দিকে তাকিয়েছে। দুধ আলতা গায়ের রঙের সাথে লাল কালো জামদানি শাড়িটা ফারহার শরীরে ফুটে উঠেছে। সাহারার চোখ সরছে না ফারহার থেকে। তিনি ফারহার দিকে তাকিয়ে বলে উঠল, মাশাআল্লাহ, এত দেখছি আসমান থেকে চাঁদ আমার ঘরে এসেছে। সাহারার কথা শুনে বেশ লজ্জা পায় ফারহা। মিসেস সাহারা ফারহার লম্বা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়, যাতে ফারহার এই রাতে শাওয়ার নিয়ে ঠান্ডা না লাগে। তারপর নিজের হাতে তার সোনার বালা, কানের দুল আর হার পরিয়ে দেয়। ফারহা বারণ করলেও তিনি শোনেন না। সাথে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়ে বলে, নাও ইজ পারফেক্ট মামনি। ফারহা আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যায়। শাড়ি গয়নায় তাকে এতটা সুন্দর লাগবে এটা কখনো ভাবেনি। সাহারা এবার ফারহার থুতুনি ধরে বলে, এই চাঁদখানা কবে পার্মানেন্ট আমার ঘরে আলোকিত করতে আসবে? কবে আমার মামি একসাথে বসে আড্ডা দিব? ফারহা লজ্জা পেয়ে বলল, আন্টি, আপনার ছেলের খাওয়ার সময় হয়ে গেছে। ইস, দেখেছো আমি কতটা ভুলো মন। চলো নিচে চলো, তুমিও যেহেতু রেঁধেছ তখন তুমি খাবারটা গুছিয়ে মেঘের জন্য নিয়ে যাও। ফারহা নিজ হাতে প্লেটে খাবার সাজিয়ে ট্রেতে করে নিয়ে যায়। ফারহা একটা টেবিলের উপর ট্রে রেখে মেঘের দরজায় দুবার নক করে, কিন্তু মেঘ দরজা খোলে না। ফারহা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, মেঘ, তুমি কি দরজা খুলবে নাকি আমি চলে যাব? ফারহার গলা শুনে মেঘ চমকে ওঠে। দ্রুত বেড থেকে নেমে দরজা খুলে ফারহাকে দেখে মেঘ হাঁ করে তাকিয়ে থাকে।
ফারহা বিরক্ত হয়ে ট্রেটা হাতে নিয়ে মেঘকে বলে, মুখ বন্ধ করে দরজা ছেড়ে দাঁড়াবে নাকি আমি বাড়ি ফিরে যাব? কোনটা করব মেঘ? মেঘ দ্রুত দরজা ছেড়ে দাঁড়াতে ফারহা রুমে ঢুকে টেবিলের উপর খাবারের ট্রে রাখলো। মেঘ এখনো হতভম্ব হতবিহ্বল চাউনিতে তাকিয়েছে ফারহার দিকে। ফারহা মেঘকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট টিপে মিটিমিটি হাসতে লাগলো। হাত দিয়ে চোখ মুছে আবারও ফারহার দিকে তাকালো মেঘ। ফারহা এবার সোজা মেঘের কাছে এসে কাঁধে হাত রেখে মেঘকে বলল, কি হলো মেঘরাজ? আমাকে দেখে বুঝি খুশি হওনি? এভাবে হা করে তাকিয়ে কি দেখছো তখন থেকে? মেঘ বুঝলো এটা তার কল্পনা নয়, বরং সত্যি। এটা জেনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মেঘের শক্ত হাত জোড়া ফারহার শাড়ি ভেদ করে কোমল কোমরে জড়িয়ে ধরে বুকে টেনে নিয়ে বলে উঠল, আর কত জ্বালাবে আমায় বোকাফুল? তোমাকে নিজের করে পাওয়ার ছুঁয়ে দেওয়ার অধিকার কবে দিবে তুমি? নাকি অনন্তকাল এইভাবেই এই অভাগা প্রেমিক পুরুষকে অপেক্ষা করিয়ে রাখবে? মিষ্টি করে হেসে ফারহা বলল, হতে পারে অনন্তকাল তোমায় অপেক্ষা করতে হয় মেঘরাজ। তখন কি তুমি আমার জন্য অপেক্ষা করবে? হুম, আমি মেঘ তোমায় সেই সুযোগ দিব না। তুলে নিয়ে বিয়ে করব। ধৈর্যহারা পুরুষ আমার মোটেও পছন্দ নয়। চোখের সামনে এমন চোখ ঝলসানো রূপ নিয়ে কন্যা আমার মাথা খারাপ করে বলছো ধৈর্যশীল পুরুষ হতে? অসম্ভব। তোমার জন্য আমি কখনো ধৈর্যশীল হতে পারবো না। তোমাকে পাওয়ার বহু বছরের বাসনা হৃদয়ে লালন করে আসছি। সেটা তো কম ধৈর্যের নয় বোকাফুল। আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। ফারহা মেঘের গালে ঠোঁট ছোঁয়াতে মেঘের হৃদয়ের স্পন্দন মুহূর্তের ভেতর থেমে গেল। বুকের বাঁ পাশটায় ধকধকের মাত্রাটা 1000 গুণ বেড়ে গেল। মেঘের অবস্থা বুঝে ফারহা খিলখিলিয়ে হেসে ওঠে। তা দেখে মেঘ বলে ওঠে, মজা নেওয়া হচ্ছে? আমাকে এই অবস্থায় দেখে খুব মজা পাচ্ছ, তাই না? মেঘ ফারহাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে ফারহার ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ মিলিয়ে দেয়। থেমে যায় ফারহার ছটফটানি, শান্ত হয়ে যায় মেঘের স্পর্শে। কতটা সময় কেটে গেছে মানবীর হুঁশ নেই। আচমকা ফারহার ঘোর কেটে যেতে মেঘের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে বলে, রাত বাড়ছে মেঘ, আমাকে যেতে হবে। তুমি খাবারটা খেয়ে নাও। মেঘ বুঝতে পারছে ফারহা ভীষণ লজ্জা পাচ্ছে, আর তাই চোখের দিকে না তাকিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে কথা বলছে। মেঘ ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলে, সুইটহার্ট, আমার হাতে তো ব্যান্ডেজ করা, তাহলে কি করে খাবো? একটা কাজ করো, খাবারগুলো নিয়ে যাও। মেঘের কথা শুনে ফারহার বেশ রাগ হলো। মেঘের হাত ধরে সিঙ্গেল সোফায় বসিয়ে দিয়ে নিজে হাত ধুয়ে মেঘের মুখে খাবার তুলে দিল, আর বিড়বিড় করে বলতে লাগলো, ঢং দেখলে আর বাঁচি না। এত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম, আর এই মহাশয় বলে খাবো না, নিয়ে যাও। সাহস কত বড়! ফারহা শেখকে অপমান করার চেষ্টা করে। শালা দেখাচ্ছি মজা, জাস্ট খেতে থাক তুই। ফারহার বিড়বিড় বলা কথাগুলো মেঘের কানেও পৌঁছালো। মনে মনে বেশ ভয় পেল, কারণ ফারহা একবার খেপে গেলে তার আর নিস্তার নেই। আজ যে তার কপালেই কি নাচছে তা একমাত্র আল্লাহ জানে। ফারহার সব আইটেম মেঘকে খাওয়ালো। মেঘের পেট ভরে যাওয়া সত্ত্বেও এক্সট্রা খাবার খাইয়ে দিল। মেঘ না পারছে কিছু বলতে, না পারছে গিলতে। মাইনকার চিপায় পড়ে হাঁসফাঁস করতে লাগলো। ফারহা মেঘের অবস্থা দেখে মনে মনে পৈশাচিক হাসি পেল। তবে মনে মনে এটাও ভাবলো যে মেঘকে আর বেশি জব্দ করতে গেলে হয়তো আরও অসুস্থ হয়ে পড়বে। তার থেকে বরং এখানে মেঘের শাস্তি স্থগিত করা হোক। থামলো ফারহা, স্বস্তির শ্বাস ফেলল মেঘ। ফারহা মেঘকে খাবার পর ওষুধ খাইয়ে মুখে শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে বলল, মেঘ, এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি বাড়ি ফিরে যাচ্ছি। ফারহার কথা শুনে তড়িৎ গতিতে উঠে বলে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো, তার আগে তুমি ডিনার করবে। এখন আর সময় নেই মেঘ, অনেক রাত হলো। বনু আমার জন্য না খেয়ে বসে আছে নিশ্চয়ই, তাই বলছি তুমি রেস্ট করো, আমি আমার গাড়ি নিয়ে চলে যেতে পারবো। মেঘ সুভাষকে একদমই বিশ্বাস করে না। যখন তখন বিপদ হয়ে সামনে দাঁড়াতে পারে, সেই সুযোগ মেঘ সুভাষকে দিতে চায় না। ফারহা আরও কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু মেঘ ফারহার হাত ধরে নিচে নিয়ে গিয়ে মেঘ সার্ভেন্টকে খাবার দিতে বললে
রকেটের গতিতে সার্ভেন্ট টেবিলে খাবার পরিবেশন করে। তখন বাড়ির বাকি মেম্বারগণ এসে পড়ে। ফারহাকে দেখে আকরাম চৌধুরী খুবই মিষ্টি ভাষায় কুশল বিনিময় করে। ফারহাও ভালোভাবে কথা বলে। রওনাক তার বড় ভাইকে দেখছে। মেঘ এখনো ফারহার এক হাতে ধরে আছে। ফারহা হাত ছাড়ানোর চেষ্টা করলে মেঘ চোখ পাকিয়ে তাকাতে ফারহা শান্ত বাচ্চা হয়ে যায়। সবাই একসাথে খেতে বসে। মিসেস সাহারাও উপস্থিত হয়। সবাই খাবার খাওয়া শুরু করে। ফারহা ইতস্তত বোধ করছে ভেবে আকরাম বলে ওঠে, মামুনি, এটা তোমার আর একটা বাড়ি, আর নিজের বাড়িতে বসে খেতে তুমি কেন ইতস্তত বোধ করছো? নিজের মতো করে খাবার খাবে। এখানে প্রত্যেকটা মানুষই তোমাকে ভালোবাসে, এই বাড়ির একজন মনে করবে। তাই আমি বলবো তুমি সব দ্বিধা দ্বন্দ্ব ছুঁড়ে ফেলে খেয়ে নাও। মেঘের বাবার কথা শুনে বেশ ভালো লাগলো ফারহার। এবার কোন ইতস্তত ছাড়া খেয়ে নিল। খাবার খাওয়া শেষে সবাই রান্নার বেশ প্রশংসা করলো। তখন সাহারা তার গলার সোনার চেইন খুলে ফারহার গলায় পরিয়ে দিয়ে বলল, এটা হলো তোমার উপহার মামনি। আজ এত সুন্দর ও সুস্বাদু রান্না করেছ, কোন খাবার অবশিষ্ট নেই। সবাই আজ বড্ড তৃপ্তি করে খেয়েছে। আর প্রথমবার এত ভালো রান্না করার জন্য এটা তোমার জন্য আমার তরফ থেকে উপহার, বুঝলে মামনি? কিন্তু আন্টি, ফারহা আর বাকি বলতে পারলো না। রৌনক বলে উঠল, ভাবি, এটা তোমার প্রাপ্য, তাই না করবে না। আজ হোক বা কাল তুমি হবে এই চৌধুরীর বাড়ির বড় বউ, তাই এটা তোমার অধিকার। ফারহা এবার বেশ মজা করে রৌনককে বলল, তা দেবরজি, ভাবির এত সাপোর্ট করছো কি ভাবির ছোট বোনকে এই বাড়ির ছোট বউ করার জন্য বুঝি? সাহারা ফারহার কথা শুনে রৌনকের কান টেনে ধরে বলতে লাগলো, ওরে হতচ্ছাড়া, এই ছিল তোর মনে? তাই তো বলি, যে ছেলে টাইমলি বাসায় ফিরে সে ছেলে এত দেরি করে কেন আসে, আর সারাক্ষণ ফোনের ভেতর কি থাকে? এইবার বুঝলাম। মম লাগছে তো, এবার তো ছাড়ো। সাহারা কান ছাড়তে রৌনক দৌড়ে পালিয়ে গেল। তখন ফারহা বলে উঠল, আন্টি, রনক আর রূপ দুজন দুজনকে ভালোবাসে। আকরাম ফারহাকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখো মামুনি, মেঘ আর তোমার সম্পর্ক নিয়ে আমাদের যেমন কোনো আপত্তি নেই, ঠিক তেমনই রৌনক আর রূপ মামুনির সম্পর্ক নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমি চাই রৌনক পড়ালেখা শেষ করে বিজনেস জয়েন করুক, আর রূপ মামুনিও নিজের পড়াশোনা শেষ করুক। তারপর না হয় ওদের বিয়ে নিয়ে ভাববো। আর ততদিনই না হয় আমরা অপেক্ষা করব। জি আঙ্কেল, আমি আপনাদের এই কথাগুলোই বলতে চাইছিলাম। ওদের সামনে ব্রাইট ফিউচার, এক্ষুনি বিয়ে নামক বন্ধনে ওদের আবদ্ধ না করলেই ভালো হয়। মেঘ এতক্ষণ তার বাবা মা তার ফারহার কথা শুনছিল। কথা শেষ হতে মেঘ ফারহাকে বলে উঠল, সুইটহার্ট, চলো তোমাকে ড্রপ করে দেই। মেঘ, আমি বললাম তো আমি একাই যেতে পারবো, আমার সাথে গাড়ি আছে। মেঘ ফারহার হাত ধরে তার বাবা মায়ের সামনে থেকে নিয়ে যেতে লাগলো। তখন ফারহা মেঘের বাবা মাকে বিদায় জানায়। এদিকে মেঘের কাণ্ড দেখে আকরাম আর সাহারা দুজনে হেসে উঠল। জেলে অন্ধকার কোঠরিতে বসে নিজের মাথার চুল টেনে ধরে ছিঁড়তে লাগলো আশিক মির্জা। নোংরা অপরিষ্কার জায়গায় থাকার যার অভ্যাস ছিল না, সে আর এই নোংরার ভেতরে শুয়ে থাকে, খায়, ঘুমায়। যে মানুষ মাসে একবার করে পার্লারে না গেলে চলতো না, সে মানুষের আজকের হাল দেখলে থুতু ফেলতে ইচ্ছে করবে না। যতদিন যাচ্ছে ফারহার উপর রাগ ঘৃণা তত পরিমাণে বাড়ছে, কিন্তু এখন আর তার হাতে কিছুই নেই। কিছু করার ক্ষমতা তার নেই বললেই চলে। তবে আশিক শুধু সুযোগ খুঁজছে। এদিকে মেঘ ফারহার হাত ধরে গাড়ি ড্রাইভিং করছে, আর খানিকক্ষণ পর পর ফারহার হাতে চুমু দিচ্ছে। ফারহা পাশে বসে মেঘের পাগলামি দেখছে আর মনে মনে ভাবছে, এতগুলো বছর তোমায় ভুল বুঝে নষ্ট করলাম মেঘ। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি, হয়তো আজও বুঝতাম না যদি সেই দিন। ফ্ল্যাশব্যাক। সেই দিন রৌনক রূপ তার সাথে কথা বলেনি, বরং সেই দিন মেঘের মা সাহারা এসেছিল। ফারহা অবাক হয়ে বলল, আন্টি আপনি? হ্যাঁ, আমি ফারহা। আজ আমি তোমার কাছে এসেছি নিজের অপরাধগুলোর জন্য ক্ষমা চাইতে। যে ভুল, না ভুল নয়, জেনে বুঝে অন্যায় করেছি, সেই অন্যায়ের জন্য তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব ফারহা মামনি। আন্টি আপনি কি বলছেন? আমি সত্যি কিছুই বুঝতে পারছি না।
আমি সবটা খুলে বলছি মামনি, মেঘ তোমাকে ঠকায়নি মামনি, বরং আমি মেঘকে বাধ্য করেছিলাম তোমার থেকে দূরে সরে যেতে। মিসেস সাহারার কথা শুনে ফারহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানে কি বলতে চান আপনি? ক্লিয়ার করে বলুন। আমার মেঘ জন্ম নেবার আগে থেকে আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, তাকে আমি ডক্টর বানাবো, অনেক বড় ডক্টর হবে। তারপর মেঘ হলো, আর সব আশা গিয়ে পড়লো মেঘের উপর। আমার ইচ্ছেতে মেঘ ডাক্তারি পড়তে লাগলো। তবে মেঘের ইচ্ছে ছিল বড় বিজনেসম্যান হবে। তবে আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নিজের ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলে ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা শুরু করলো। তার কমাস পর জানতে পারি মেঘ একটি মেয়ের সাথে রিলেশনশিপে আছে। তুমি হয়তো রাজকন্যা হয়েও সাধারণ মেয়ের মতো চলাফেরা করতে, আর আমার মনে তখন অহংকারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে একটা মিডল ক্লাস মেয়ের সাথে আমার মেঘ সম্পর্কে জড়িয়েছে সেটা মানতে পারিনি। আবার তার উপর মেঘের সেকেন্ড সেমিস্টারের ফলাফল খুব খারাপ করায় সব রাগ পড়েছিল তোমার উপর। আমার লোকেরা তোমার আর মেঘের উপর নজর রাখতো সর্বক্ষণ, তারাই সব ইনফরমেশন দিত আমায়। কিন্তু সেদিন আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা শেষ হতে দেখে নিজেকে আর সামলাতে পারিনি। মেঘকে ব্ল্যাকমেল করে তোমার থেকে আলাদা হতে বাধ্য করেছিলাম। ব্ল্যাকমেলটা কি ছিল মিসেস চৌধুরী? ফারহার ভারী কণ্ঠ শুনে শুকনো ঢোক গিলে সাহারা বলল, বলেছিলাম হয় আগামীকাল বিদেশ গিয়ে পড়াশোনা করে বড় ডক্টর হবে, আর না হয় তোমাকে মরতে হবে। মেঘ তোমাকে বাঁচাতে আমার শর্ত মেনে নিয়ে বিদেশে পাড়ি জমায়। কিন্তু মামনি, বিশ্বাস করো, তোমাকে মেঘ ধোকা দেয়নি। ওই দিন রেস্টুরেন্টে মেঘের সাথে থাকা মেয়েটাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছিল যাতে ওদের একসাথে দেখে তুমি ঘৃণায় মেঘের থেকে সত্যি মুখ ফিরিয়ে নাও। আর তাই হলো। মেঘ তোমায় সত্যি খুব ভালোবাসে জানো মামনি। আর তাই এতগুলো বছর ছেলেটা আমার সাথে কথা বলে না, মম বলে ডাকে না। আমি যেন তার সামনে থেকে অদৃশ্য হয়ে থাকি। আমার রান্না করা খাবার খায় না, আমার দিকে তাকায়ও না পর্যন্ত। ইচ্ছে একজন মায়ের শাস্তি হয় না মামনি? আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখো, আজ 5 বছরের অধিক সময় হয়ে গেছে, অথচ আমার মেঘ আমাকে মম বলে ডাকে না, আমার হাতের খায় না, কথা বলে না। আমি নিজে অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছি, ভেতরটা আমার পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অথচ আমি এটা কাউকে বোঝাতে পারছি না। ছেলেটা আমায় শাস্তি দেওয়ার জন্য ডাক্তারি পাস তো করেছে, কিন্তু প্র্যাকটিস করছে না। নিজের ইচ্ছেতে নতুন বিজনেস দাঁড় করায়। তাহলে আমাকে কেন এখনো শাস্তি দিচ্ছে? তুমি আমায় ক্ষমা করো মামনি। আমি নিজের অন্তর্দহনে শেষ হয়ে যাচ্ছি। যতক্ষণ না তুমি আর মেঘ আমাকে ক্ষমা করছো ততক্ষণ আমি শাস্তি পাবো না। বলতে বলতে সাহারা ফারহার পা ধরতে নিলে ফারহার সরে গিয়ে বলল, ছি আন্টি, আপনি আমার পা ধরছেন কেন? প্লিজ উঠুন, আপনি আমার গুরুজন, দয়া করে আমার পা ধরে পাপী বানাবেন না। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি মন থেকে যখন অনুতপ্ত, আপনি নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন, এটাই অনেক। তুমি আমাকে ক্ষমা করেছো মামনি? ফারহা তার কান্নাগুলো আটকে হাসি মুখে বলে উঠল, করেছি আন্টি। আপনার উপর আমার কোনো রাগ বা অভিমান নেই। আল্লাহর হয়তো এটাই ইচ্ছে ছিল, তাই তো আমরা আলাদা হলাম। কিন্তু এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব। কিন্তু মামনি, আমার ছেলেটাকে ভুল বুঝে আর দূরে ঠেলে দিও না, আর ওকে কষ্ট পেতে দিও না। কথা দিচ্ছি আন্টি, আমি আর মেঘকে কোনো কষ্ট দিব না, ভালোবাসা দিয়ে আগলে রাখবো। সাহারা ফারহার কথা শুনে হৃদয়ে শান্তি অনুভব করলো আর বলল, আমিও কথা দিচ্ছি, আজীবন আমি তোমার আর এক মা হয়ে পাশে থাকবো। বলে ফারহাকে বুকে জড়িয়ে নিল সাহারা। হঠাৎ গাড়ি থেমে যেতে ফারহার ভাবনাগুলো বর্তমানে ফিরে আসে। মেঘ ফারহার মুখের সামনের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কপালে চুম্বন দিয়ে বলে, সাবধানে থাকবে, আর যদি কোনো বিপদ মনে করো তাহলে আমাকে জানাবে। একা একা বাড়ির বাইরে যাবে না, ওকে যান? ফারহা মেঘের কথা শুনে মুচকে হেসে বলে, আচ্ছা, তোমার সব কথাই শুনবো, তবে তোমাকেও আমার কথা শুনতে হবে মেঘরাজ। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে যাবে না, ঠিকমতো ঔষধ খাবে আর রেস্ট করবে, ওকে? ওকে মহারানী। ফারহা আর একবার মেঘকে জড়িয়ে ধরে গাড়ি থেকে নেমে মেঘকে বিদেয় জানিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে থমকে যায়। এ কি কেয়াস সাজি, তোমাদের এই অবস্থা কি করে হলো?
কেয়ার হাত থেকে রক্ত পড়ছে আর সাজির কপাল বেয়ে রক্ত পড়ছে। ফারহা দ্রুত কিচেনের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে সাজি কেয়া দুজনের কপাল আর হাত ব্যান্ডেজ করে দিয়ে বলে, বনু কোথায়? আর তোমাদের এই অবস্থা কি করে হলো? সাজি বলে উঠল, ম্যাম, আপনি আসার মাত্র কিছু সময় পূর্বে কিছু লোক এসে হামলা করে। আমরা কিছু করার আগেই আমার আঘাত করে, মুখে চোখে কিছু স্প্রে করে ফেলে। আমরা কেউ কিছুক্ষণের জন্য চোখে কিছু দেখতে পাইনি। ফারহা কেয়া সাজির চোখ দিয়ে ভালো করে তাকিয়ে দেখে সত্যি ওদের দুজনের চোখ জোড়া লাল রক্তের মতো হয়ে আছে, যেন এখনই চোখ থেকে রক্ত বেরিয়ে আসবে। ফারহা ওদের রেখে দ্রুত দোতলাতে উঠে গিয়ে রূপের রুম চেক করে দেখে রূপ নেই, বরং রূপের স্টাডি টেবিলের ওপর একটা চিরকুট। ফারহা চিরকুটটা খুলে পড়তে লাগলো, বেব, আমি তোমার হটিনটি বোনটাকে তুলে নিয়ে গেলাম। যদি বোনকে ফিরে পেতে চাও তাহলে ভদ্র মেয়ের মতো নিজের ঠিকানায় চলে এসো। আই এম ওয়েটিং ফর ইউ বেব, সুহা মির্জা। ফারহার রাগে পুরো শরীর কাঁপছে। চিরকুটটা হাতের মুঠে দলা করে ছুঁড়ে ফেলে বলে উঠল, তোর মরণের সময় তুই নিজেই টেনে নিয়েছিস সুভাষ মির্জা। দুবার ক্ষমা করেছি, বাট এইবার তোকে আমি ছাড়বো না। ফারহাকে চাস তুই, তাই না? আমি আসছি। ফারহার শাড়ি বদলে নিল। ফারহা রিভলভারের বুলেটগুলো ভরে নিয়ে ফোনে কাউকে মেসেজ করে বের হলো। নিচে আসতে দেখে কেয়া তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ফারহাকে দেখে বলল, ম্যাম প্লিজ, আমিও আপনার সাথে যাব, আপনি বারণ করবেন না। ফারহা মাথা নাড়ালো। কেয়া খুশি হয়ে মেইন গেট পার হয়ে দেখে বাগানের দারোয়ান বেহুশ হয়ে পড়ে আছে। ফারহা আর কেয়া তাকে ধরে তার রেস্টরুমে শুয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। শহরের শেষ প্রান্তে এসে 3 রাস্তার মোড়ে এসে গাড়ি থামায়। সেখানে অলরেডি নিহাল, ধ্রুব আর উৎস ওদের জন্য অপেক্ষা করছে। উৎস ফারহা, নিহাল আর ধ্রুবের প্রফেশন সম্পর্কে প্রথম থেকে অবগত। সেও চেয়েছিল যোগ দিতে, কিন্তু পারিবারিক বিজনেস সামলে সেটা আর সম্ভব হয়নি। ফারহা উৎসকে দেখে অবাক হলেও তখন আর কিছু বলল না। সবাই ফারহার গাড়ি ফলো করতে লাগলো। শহর থেকে বেশ খানিকটা দূরে নদীর পাশে একটা পুরনো জমিদার বাড়ির সামনে গাড়ি থামায়। ফারহার ইনস্ট্রাকশন মতো কেয়া, ধ্রুব একসাথে আর নিহাল, উৎস একসাথে জমিদার বাড়ির দুদিক দিয়ে প্রবেশ করে। আর ফারহা সরাসরি সামনের দরজা দিয়ে প্রবেশ করতে উপর থেকে ফুলের বর্ষণ হতে লাগলো। আর সামনে দাঁড়িয়ে ফারহাকে ওয়েলকাম করতে লাগলো সুভাষ মির্জা। ওয়েলকাম বেব, তোমাকে আমার রাজ্যে স্বাগতম জানাই। ফারহার চোখ মুখ শক্ত করে প্রশ্ন করে, রূপ কোথায়? সুভাষ বিশ্রী রকম হেসে বলে, সবে তো এলি, একটু বিশ্রাম নিয়ে ওই শাড়ি অর্নামেন্টগুলো পরে এসো। একটু পর আমাদের লোকেরা কাজে নিয়ে চলে আসবে। ফারহার আগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমার বোন কোথায় সুভাষ মির্জা? এক্ষুনি আমার বোনকে নিয়ে আয়, না হলে তোকে আমি খুন করব। ছি বেব, জামাই মেরে কি বিয়ের দিন বিধবা হতে চাও? কিন্তু আমি তো চাই না। আর হবু স্বামীকে কি কেউ তুই করে বেবি? যাও, প্রথমবার তো মাফ করে দিয়ে এলাম। ফারহা আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সুভাষ মির্জা মুখে একটা পাঞ্চ মেরে দিল। ছিটকে পড়ল সুভাষ মির্জা। তা দেখে তার দলের লোকজন ফারহার দিকে এগোতে নিলে সুভাষ বারণ করে বলে ওঠে, এই কোন কুত্তার বাচ্চা, আমার ফারহার দিকে এগোবি না। আমার বউ আমাকে মারুক কাটুক, কেউ কিছু বলবি না। সুভাষের কথা শুনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এদিকে ফারহার চোখ খুঁজছে রূপকে। সুভাষ ফারহার কাছে এসে ওর গালে টাচ করতে গেলে ফারহা দুপা পেছনে সরে যায়। তা দেখে সুভাষ হো হো করে হেসে উঠে বলে, আই নো বেবি, তুমি তোমার বোনকে নিয়ে চিন্তায় আছো, তাই তো আমার সাথে এমন ব্যবহার করছো। ওকে, তোমার বোনের সাথে তোমার দেখা করে দিচ্ছি। কথাটা বলেই সুভাষ দুবার হাতে তালি দিতে একটা মোটা পর্দা উঠে গেল। ফারহা সেদিকে তাকাতে দেখে একটা খাঁচার মধ্যে রূপ আর অন্য পাশে একটা নেকড়ে বাঘ, শুধু তাদের মাঝখানে একটা লোহার বেড়া দেওয়া। রূপ অজ্ঞান হয়ে খাঁচায় পড়ে আছে, আর নেকড়েটা লোহার বেড়াটা সরানোর চেষ্টা করছে। ফারহা সেদিকে এগোতে নিলে সুভাষ ফারহা হাত ধরে আটকে দিয়ে বলে, তুমি আমার বোনকে তখনই পাবে যখন তুমি আমার বিয়ে করতে রাজি হবে। আর যদি আমি বিয়ে করতে রাজি না হই?
সুভাষ শয়তানি হাসি দিয়ে বলল, তোমার বোন আর নেকড়ের মাঝে যেই বেড়াটা আছে, আমার ইশারায় ওই বেড়াটা সরে যাবে। তখন ক্ষুধার্ত নেকড়ের পেটে চলে যাবে তোমার আদরের বোন। নাও নাও চয়েস ইজ নাও চয়েস ইটস ইউজ। ফারহা আর চোখে উপরে তাকাতে দেখে নিহাল, ধ্রুব, উৎস, কেয়া দোতলার সিঁড়িতে। ফারহা চোখের ইশারায় রূপকে দেখিয়ে দিতে ওরা বুঝতে পারে ফারহা কি বোঝাতে চেয়েছে। তারপর ফারহা সুভাষের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। জাস্ট একবার বলো বেবি, কি শর্ত? আমি যেহেতু বিয়েতে রাজি, তাই তুমি রূপকে ওই খাঁচা থেকে বের করে দেবে। নো নো বেবি, আগে বিয়ে, তারপর তোমাকে তোমার বোনকে মুক্ত করে দিব। আশ্চর্য, আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, তারপরেও তুমি আমাকে বিশ্বাস করছো না সুভাষ? ফারহার নরম স্বরে কথাগুলো শুনে সুভাষে যেন গলে গেল। হেসে বলল, ওকে, আমি তোমার বোনকে খাঁচা থেকে বার করছি, বাট আমার লোকেরা ওকে রুম বন্দি করে রাখবে যতক্ষণ না আমাদের বিয়ে হয়। এটা শুনে ফারহান নিশ্চিন্ত হলো, হাসি মুখে রাজি হলো। রূপকে বার করে নিচের একটা ভাঙাচোরা ঘরে রেখে দরজা বন্ধ করে দিল। রূপকে সেফ থাকতে দেখে ফারহা বাঁকা হেসে সুভাষের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমাকে বিয়ে করার খুব শখ না তোমার সুভাষ মির্জা? ফারহাকে তার দিকে এভাবে এগিয়ে আসতে দেখে সুভাষ অন্য কিছু ভেবে মুচকি হেসে ফারহার দিকে হাত বাড়াতে ফারহা তার কোমর থেকে ছোট্ট একটা ছুরি বের করে সুভাষের ডান হাতের শিরায় পোঁচ দিতে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। ফারহার আচমকা আক্রমণে সুভাষ ঘাবড়ে গেল। সুভাষ কিছু বলবে তার আগেই নিহাল, ধ্রুব, উৎস, কেয়া সরাসরি সুভাষের লোকজনের উপর শুট করতে থাকে। সুভাষের লোকজন অ্যাটাক কি করবে, নিজেদের বাঁচাতে হিমশিম খাচ্ছে, কিন্তু সুভাষ তো হেরে যাওয়ার ছেলে নয়। সুভাষ নিজের কাটা হাতে রুমাল বেঁধে ফারহাকে আক্রমণ করতে নিলে ফারহা তার ফাইটিং স্কিল দিয়ে কয়েক মিনিটে সুভাষকে হার মানাতে বাধ্য করলো ফারহা। কিন্তু এমন সময় সুভাষের লোক পিছন থেকে ফারহার মাথায় আঘাত করতে নিলে উৎস এসে বাঁচিয়ে নেয় ফারহাকে। আর এদিকে সুভাষ সুযোগ বুঝে ফারহার হাতের ছোট ছুরিটা ছিনিয়ে নিয়ে ফারহার পেটে ঢুকিয়ে দিয়ে বলে, তোকে আমি না পেলে মেঘ কেউ পেতে দিব না, তোর সাথে আমার মেঘও শেষ হয়ে যাবে। পেট থেকে ছুরিটা বের করে ফারহা দাঁত কিড়মিড় করে সুভাষের বুকে লাথি মেরে বলে, ফারহাকে শেষ করা এত সহজ নয় সুভাষ মির্জা। আর না, ফারহা বেঁচে থাকতে মেঘের কিছু হতে দেবে না। কিন্তু আজ তুই আমার হাতে মরবি সুভাষ। ফারহার চোখে মুখে ভয়ঙ্কর এক হাসি ফুটে উঠল। সুভাষের মনের ভেতর যেন ভয় নামক কিছু টের পাচ্ছে। এমন নরম স্নিগ্ধ মেয়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে সুভাষের কলিজা কেঁপে উঠল। সব থেকে বেশি ভয় তখন পেল যখন ফারহার ইশারায় নেকড়ের খাঁচায় সুভাষকে ঢুকিয়ে দেয়া হলো। ফারহা রাজবাড়ির রাজকীয় চেয়ারে বসে পায়ের উপর পা রেখে বলল, সুভাষ মির্জা, আমার বোনকে তুই ওই নেকড়ের খাবার বানাতে চেয়েছিলে না? এখন কে কার খাবার হয় দেখ। নেকড়ে সুভাষ দেখে আক্রমণ করে হাতের মাংস ছিঁড়ে খায়। ভয়ানক চিৎকার করে ওঠে সুভাষ। বাঁচার জন্য ফারহার কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তখন ফারহা বলে, আজ তোর এই অবস্থার জন্য তুই দায়ী সুভাষ মির্জা। আমার মেঘ আর বোনের ওপর আক্রমণ না করলে হয়তো তুই আজ প্রাণে বেঁচে যেতি, কিন্তু তোর কপালে আমার হাতে এই নৃশংস মৃত্যু লেখা ছিল। তাই আজ তোকে ওই নেকড়ের রাতের ডিনার হতে হচ্ছে। সুভাষ মির্জা আর মুখ দিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। নেকড়ের হিংস্রতার কাছে সুভাষের তোড়জোড় চলল না। নেকড়ের এক থাবায় সুভাষের কলিজা টেনে বের করে খেতে লাগলো। কেয়া আর সহ্য করতে পারল না, অন্য পাশে গিয়ে বমি করতে লাগলো। অথচ ফারহা খুব আনন্দ সহিত নেকড়ের ডিনার করা দেখছে। উৎস মাঝে মাঝে অবাক হয় ফারহাকে দেখে। মেয়ে মানুষ এত কঠিন হৃদয়ের হতে পারে বলে মনে হয় না। ফারহার জায়গায় যদি উৎসাহ তানিয়া হতো তাহলে এতক্ষণে তো তার জ্ঞান হারিয়ে ফেলতো। সুভাষ মির্জা অনেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার সাথে সাথে ওর লোকদেরও শেষ করে দেয় ফারহার সহ বাকিরা। এখন এদের দেহগুলো একসাথে করে নেকড়ের পাশের খাঁচায় ভরে দিয়ে মাঝের খাঁচা খুলে দিয়ে তারা রাজবাড়ি থেকে বের হয়ে আসে। বাইরে এসে কিয়া ফারহার পেটের দিকে তাকিয়ে বলে,
ম্যাম, আপনাকে এখনই হসপিটালে যেতে হবে। প্রচুর ব্লিডিং হচ্ছে। এভাবে ব্লিডিং হতে থাকলে আপনার ক্ষতি হয়ে যাবে। রূপ তখনও সেন্সলেস। হয়তো ক্লোরোফর্মের রিয়াকশন এখনো কাটিয়ে উঠতে পারেনি রূপ। ধ্রুব রূপকে কোলে নিয়ে গাড়িতে শুইয়ে দেয়। ধ্রুব, রূপকে নিয়ে বাড়ি ফিরে যা। আমি ফারাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। কেয়া, তুমিও ধ্রুবের সাথে চলে যাও। নিহালের কথা শুনে কিয়া বলল, কিন্তু আমি থাকি না ম্যামের সাথে। তুমি বুঝতে পারছো না কেয়া, রূপের জ্ঞান ফিরলে ও হয়তো হাইপার হয়ে যেতে পারে। আর সাজিও তো নাকি অসুস্থ, তাহলে ওকে সামলাবে কে? আর ফারাকে আমি সামলে নিতে পারবো, তুমি চিন্তা করো না। নিহালের কথা শুনে কিয়া নিশ্চিত হয়ে বলল, ওকে স্যার। দুটো গাড়ির একটাতে কিয়া রূপ আর ধ্রুব, অন্যটায় ফারহা নিহাল উৎস। ধ্রুব ওদের নিয়ে বাড়ি ফিরে যায়, আর এদিকে নিহাল ফারিয়াকে নিয়ে দ্রুত একটা হসপিটালে অ্যাডমিট করে দেয়। ফারহার রাস্তায় প্রচুর ব্লিডিং হওয়ায় 2 ব্যাগ রক্ত লাগবে। ফারহার ব্লাড গ্রুপ এ পজিটিভ হওয়ায় উৎস আর নিহালের সেম ব্লাড গ্রুপ বিধায় তারা দুজনে 2 ব্যাগ রক্ত দেয়। ওটির লাইট অফ হতে নিহাল উৎস দুজনে ডক্টরের বার হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ডক্টর বার হয়ে বলল, চিন্তার কিছু নেই ইয়াংম্যান, তোমাদের বোন এখন ভালো আছে, সুস্থ আছে। ডক্টর বেশ বয়স্ক হওয়ায় নিহাল উৎসকে তুমি করে বলল। তিনি দুজনকে পেশেন্টের জন্য এমন চিন্তিত হতে দেখে ভাবল মেয়েটি অর্থাৎ ফারহা তাদের বোন। ডক্টরের কথা শুনে উৎস বলল, ডক্টর, আমরা কি ফারহার সাথে দেখা করতে পারি? এখনই নয়, পেশেন্টকে এখন বেডে দেওয়া হবে। আর পেশেন্ট এখন বেশ দুর্বল, তাই ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। আগামীকাল সকালে আপনারা দেখা করতে পারবেন। ডক্টরের কথা শুনে উৎস নিহাল দুজনে নিশ্চিন্ত হয়। তখন ডক্টর বলে, ইয়াংম্যান, তোমরা বাড়ি ফিরে যাও, রেস্ট করো, সকালে এসো পেশেন্টকে দেখতে। ডক্টরের কথা নিহাল বা উৎস কেউ রাজি হলো না। তারা কেউ ফারহাকে একা ছাড়তে পারবে না, তাই তারা দুজনে ফারহার কেবিনে গিয়ে বসে রইল। সকাল সকাল মেঘের ফোনটা বেজে উঠতে মেঘ চোখ মুখ কুঁচকে ফোন হাতে নিয়ে কল রিসিভ করে ঘুম ঘুম চোখে কানে ধরে। ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে মেঘ 2 চোখের ঘুম উড়ে গেল। শোয়া থেকে উঠে বসে বলে, হোয়াট? কোন হসপিটাল? আমি এক্ষুনি আসছি। আর ওই সুভাষ মির্জা কোথায় আছে খোঁজ নে মামুন। ওকে আমি ছাড় দিয়ে সত্যি ভুল করেছি। এবার আর আমি সেই ভুল করব না। আমি আসছি। রোদের সোনালি মিষ্টি আলো চোখে মুখে পড়তে ফারহার ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে চোখ মেরে তাকিয়ে নিজেকে হসপিটালের কেবিনে আবিষ্কার করে। ফারহার মনে পড়ে যায় গতকাল রাতের দৃশ্যগুলো। পেটে এখনও চিনচিনে ব্যথা অনুভব করছে। পেটে হাত দিতে বুঝতে পারে ব্যান্ডেজ করা। ফারহা একা একা উঠে বসে রুমের চারদিকে তাকাতে দেখে ছোট্ট 2 সিটের সোফায় নিহাল আর উৎস থেকে একে অন্যের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। ওদের দেখে ফারহার মনে মনে বলতে লাগলো, তোদের থ্যাঙ্কস দিয়ে কখনো ছোট করব না নেহাল উৎস। তোরা সবসময় ছায়া হয়ে আমাকে প্রোটেক্ট করেছিস, বাবা মায়ের মতো টেক কেয়ার করেছিস। যখনই প্রয়োজন পড়েছে তখনই তোরা হাজির হয়ে গেছিস। আমার জন্য অনেকবার জীবনের ঝুঁকি নিতেও 2 বার ভাবিসনি। আজ আমার মনে হচ্ছে আমি এতিম না, আমারও পরিবার আছে। আর তোদের নিয়েই আমার সেই পরিবার। আমি কথা দিচ্ছি, তোদের জীবনে যদি কখনো আমার প্রাণ তোদের জন্য উৎসর্গ করতে হয় তাহলে আমি নির্দ্বিধায় প্রাণ ত্যাগ করব। ফারহার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। এই বেড থেকে নামতে হলো, পেটে টান পড়লো। মুখ দিয়ে ব্যথায় আর্তনাতে বের হতে নিহাল উৎসের মুখ ভেঙে যায়। ফারহাকে নামতে দেখে দুজনে এগিয়ে এসে 2 হাত ধরে বেড বসিয়ে বলে, ফারহার বাচ্চা, তোকে পাকনামি করতে কে বলেছিল? আমাদের কেন ডাকলি না? শুরু হয়ে গেছে। তোরা ঘুমছিলি আর রাতে হয়তো জেগেছিলি, তাই ডাকিনি। আর একটু ঘুমিয়ে নিতে উঠলি কেন? ঘুম আমাদের যথেষ্ট হয়েছে। তুই ওয়াশরুমে যাবি তো? আমি হেল্প করছি। উৎসের কথা শুনে ফারহা মুচকি হাসলো। ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে দরজা চাপিয়ে দিল আর ভিতর থেকে বন্ধ করতে বারণ করলো। ফারহা ওয়াশরুমের কাজ শেষ ফ্রেশ হয়ে নিয়ে বের হয়। তখন উৎস নিহাল দুজনে ফারহাকে ধরে বেডে শুয়ে দিয়ে বলে, নার্স তোর জন্য খাবার নিয়ে আসছে, আর আমি খাইয়ে দিই। খাবার দেখে ফারহা চোখ মুখ কুঁচকে বলে, যাচ্ছি, এই এই পানির মতো স্যুপ আমি খাবো না। এটা খাবার না, নলের পানি। হ্যাঁ,
ফারহা ঘাড় তাড়ামি করে খেলো না। তখন নিহাল হসপিটালের বাইরে একটা রেস্টুরেন্ট থেকে ফারহার পছন্দের খাবার নিয়ে ফারহাকে খাইয়ে দিল। উৎস খাইয়ে দিয়ে বলল উৎস ওষুধ খাইয়ে দিয়ে বলে, এখন একটু ঘুমিয়ে থাক, আমি একটু বাসায় যাচ্ছি, উৎস থাকবে, আমি আসলে ও বাড়ি যাবে। পাগল হয়েছিস তোরা? আমি একা থাকতে পারবো, বাচ্চা না আমি। তোরা দুজনে এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দিবি। আর আমাকে দেখার জন্য নার্স আছে, ওদেরকে তো একটু কাজ করতে দে ভাই। সব কাজ যদি তোরাই করবি তাহলে ওদের কেন হসপিটালে রেখেছে বল? কথার এদিক ওদিক হলে হসপিটালের পাতলা নলের মতো সুপার তোকে খাওয়াবো। বেশি কথা বলবি না ফারহা, আমরা যা বলবো তুই তাই করবি। উৎসের কথা শুনে ফারহা মুখ গোমড়া করে রাখলো। আর তা দেখে উৎস ও নিহাল দুজনে হেসে ফেলে বলে, তোকে নিয়ে আমরা কোনো রিস্ক নিতে পারবো না ফারহা। তোর দেওয়ানার এক তোর মেঘ, দুই সুভাষ যে এখন উপরে চলে গেছে, আর তিন ওই শাওন অফিসার। আর কথায় কথায় তোর দেওয়ানা যে লুকিয়ে আছে আল্লাহ জানে। আমরা হসপিটাল থেকে যাই আর ওরা এসে তোকে টুপ করে নিয়ে বিয়ে করে ফেলো, আর মেঘ আমাদের কেটিয়ে কুটিয়ে নদীতে ভাসিয়ে দিক। না ভাই, আমরা মরতে চাই না এত তাড়াতাড়ি। এখনও তানিকে বিয়ে করা বাকি, বাচ্চার বাপ হওয়া বাকি, নাতি নাতনি দেখা বাকি, এই বয়সে মরতে চায় না। উৎসের কথা শুনে ফারহা ফিক করে হেসে দিল। নিহাল ফারহার হাসি দেখে ফিসফিস করে বলে, দোস্ত, উৎস তোর কথা বললো, আমি বলতে পারলাম না, কারণ আমার প্রেমিকা ওর বোন, তুই প্লিজ বুঝিয়ে নিস, ঠিক আছে? ফারহা বিজ্ঞের মতো মাথা নাড়ল। তা দেখে নিহাল সন্তুষ্টির হাসি হাসল। নিহাল ফারহা উৎসের গল্পের মাঝে কেবিনের দরজা খুলে হন্তদন্ত হয়ে ভিতরে প্রবেশ করলো। আচমকা রুমে মেঘকে প্রবেশ করতে দেখে ফারহা সহ নিহাল উৎস হতবাক হয়ে তাকিয়ে রইল। মেঘ ফারহাকে জড়িয়ে ধরে চোখে মুখে চুম্বন করে বলল, তুমি ঠিক আছো সুইটহার্ট? কোথায় লেগেছে তোমার? মেঘ পাগলের মতো ফারহার হাত মুখ দেখছে। ফারহা মেঘের হাত ধরে ধমক দিতে পেটে টান পড়তে চোখ মুখ কুঁচকে ফেলল। মুখ কুঁচকাতে দেখে নিহাল উৎস ঘাবড়ে গিয়ে বলল, ফারহা পেটে ব্যথা করছে, আমি ডক্টরকে এক্ষুনি ডাকছি। ফারহা বিরক্ত হয়ে নেহাল উৎসকে বলল, কুত্তা খালি ডক্টর ডক্টর করবি না, আমি ঠিক আছি। আর তুমি? মেঘকে উদ্দেশ্য করে বলল, আমি ঠিক আছি মেঘ, এখন সুস্থ আছি, জাস্ট কিছুদিন একটু রেস্ট নিলে আমি সুস্থ হয়ে যাব, তুমি চিন্তা করো না। মেঘ ফারহা আর ওর বন্ধুদের কথা আর তাদের ফারহাকে নিয়ে এত চিন্তা ভাবনা আর এত বন্ডিং দেখে অবাক। মেঘ কিছু বলবে তার আগে নিহাল বলল, ব্রো, ফারহার পেটে আঘাত লেগেছে, অনেকগুলো সেলাই লেগেছে, ডক্টর ওকে বেশি নড়াচড়া করতে বারণ করেছে, উচ্চস্বরে কথা বলা, উত্তেজিত হওয়া এগুলো থেকে বিরত থাকতে বলেছে। মেঘের মাথায় যেন আগুন ধপ করে জ্বলে উঠল। ফারহার শরীরে আঘাতের কথা শুনে মেঘের ইচ্ছে করছে সুভাষকে জ্যান্ত পুঁতে ফেলতে। মেঘ ফারহাকে একটু একা ছেড়ে দেওয়ার জন্য উৎস বলে উঠল, ব্রো, আমরা একটু বাড়িতে যাচ্ছি, আপনি ততক্ষণ আপনার পাগলি বউকে দেখে রাখবেন, আমরা দ্রুত চলে আসব। ফারহা চক্ষু গরম করে উৎসের দিকে তাকাতে উৎস মেয়েদের মতো ভেঙচি দিয়ে নিহালকে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। ওরা বের হতে মেঘ দরজা লক করে ফারহাকে বুকে জড়িয়ে ধরে বলল, জান, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? সুভাষ তোমাকে আঘাত করেছে না, ওকে আমি ছাড়বো না জান। মেঘের কথা শুনে ফারহা ঠোঁট বাঁকিয়ে হাসলো আর মনে মনে বলতে লাগলো, মেঘ, তুমি এখনো তোমার ফারহাকে চিনতে পারলে না। যখন সত্যিটা তোমার সামনে আসবে তখন তোমার রিয়াকশনটা কেমন হবে, ইস, ভাবলেই আমার খুব হাসি পাচ্ছে। তোমার বোকা ফুল যে আর বোকা নেই সেটা যখন জানবে তখন তুমি কি আমায় মেনে নেবে? আগের মতো ভালোবাসবে নাকি দূরে সরে যাবে? মেঘ ফারহাকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সকালের খাবারের পর কড়া ডোজের ওষুধ ছিল, সাথে ছিল ঘুমের ঔষধ। তাই কিছুক্ষণের মধ্যে ফারহা ঘুমিয়ে পড়ল। মেঘ ফারহা এক হাত ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, পৃথিবী উল্টে যাক জান, তবু আমি তোমার হাত কখনো ছাড়বো না। আমার ভালোবাসা তুমি, তোমায় আমি নিজের বুকে রাখবো। মেঘ ফারহার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। ফর্সা মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে হালকা কালি পড়েছে। তবুও তার কাছে এই মেয়েটাকে এত মোহনীয় লাগে যে ইচ্ছে করে এই মেয়েটাকে পৃথিবীর মানুষগুলো থেকে আড়াল করে রাখি। মেঘ নিজের ভাবনাগুলোকে
অবাস্তব লাগলে ও মেঘ নিজের ভাবনাগুলোকে অবাস্তব লাগলেও মেঘ সত্যি এইটাই চাইছে যেন ফারহাকে সবসময় আড়ালে রাখতে পারে। সকালে রূপের ঘুম ভাঙতে কেয়া এসে হাজির হয় রূপের কাছে। রূপের গতকাল রাতে তার কিডন্যাপ হওয়ার কথাগুলো মনে পড়তে রূপ হাইপার হয়ে পড়ে। তৎক্ষণাৎ কেয়া এসে রূপকে সামলে বলে, রূপ ম্যাম, আপনি ভয় পাবেন না, সবকিছু ঠিক আছে আর আপনিও নিরাপদে আছেন। রূপ নিজেকে রুমে দেখে কিছুটা শান্ত হয়ে বলল, আমাকে কেউ বাঁচাও, কি আপু? কেয়া মুচকি হেসে বলল, আপনি বলুন কে আপনাকে বাঁচিয়েছে? রূপ কিছু একটা ভেবে বলল, বনু আমাকে বাঁচিয়েছে। কেয়া মিষ্টি করে হেসে মাথা নাড়ল। রূপ তার চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলল, আসলে বনু আমাকে বাঁচিয়েছে ওই বাজে লোকটার হাত থেকে। জি ম্যাম, ফারহা ম্যামই আপনাকে বাঁচিয়েছে। রূপ এবার জেদ ধরে বলল, আপু, গত রাতে ঠিক কি কি হয়েছে আমাকে বলুন তো প্লিজ। কেয়া রূপের জোরাজুরিতে গতকাল রাতে ফারহা, নেহাল, ধ্রুব, উৎস আর সে সহ সম্পূর্ণ অপারেশনের কথা বলল। শুধুমাত্র ওদেরকে মেরে নেকড়ের খাদ্য বানানোর কথাগুলো স্কিপ করে গেল। সবটা শুনে রূপ উত্তেজিত হয়ে পড়ল তার বনুর কাছে যাবে বলে। কেয়া তখন বলল, ম্যাম, দুপুরের পর উৎস স্যার আপনাকে যেতে বলেছে ধ্রুব স্যারের সাথে। আপনি তাহলে এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। কেয়ার কথা শুনে রূপ রাজি হলো। ঝটপট ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিল। ততক্ষণে কেয়া রূপের রুম গুছিয়ে ফেলল। রওনক সকাল থেকে রূপকে কল দিয়ে পেল না। হঠাৎ মনে হলো রূপের হয়তো কোনো বিপদ হয়েছে। এই ভেবে রওনক শেখ বাড়ির উদ্দেশ্যে বার হতে নিলে তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রূপের নাম ভেসে আছে। রওনক দ্রুত কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে রূপ দুবার সরি বলে। তারপর বলে, আমি শাওয়ার নিচ্ছিলাম, তাই ফোনের রিংটোন শুনতে পাইনি। গতকাল রাত থেকে তোমাকে ফোনে ট্রাই করছি, বাট তোমাকে ফোনে পাইনি। এখন কি করছিলে? রূপ আমতা করে সবটা জানাতে রওনক আঁতকে ওঠে। বলে, কি এত কিছু হয়ে গেছে? তুমি ঠিক আছো তো? আর ভাবির কি অবস্থা? বনু হসপিটালে, আমি কিছুক্ষণের মধ্যেই বের হব, হসপিটালে যাব। তোমাকে একা যেতে হবে না জান, আমি তোমাকে পিক করে নেব। আমি ঘন্টাখানিকের ভেতর আসছি। রওনকের কথা শুনে রূপ স্বস্তির শ্বাস ফেলে বলল, ওকে, দ্রুত চলে এসো, আমি অপেক্ষা করছি। ওকে জান। এদিকে নেহাল উৎস হসপিটালে এসে হাজির হয়। দরজায় নক করতে মেয়েকে দরজা খুলে দিয়ে তাদের ভেতরে প্রবেশ করতে দিয়ে বলে, ভালো হয়েছে তোমরা এসে পড়েছো। আমাকে এখন একটু আর্জেন্টলি বের হতে হবে। ফারহা এখনো ঘুমিয়ে আছে। ঘুম ভাঙলে ওকে বলো আমি সন্ধ্যের ভেতর চলে আসব। ওকে ব্রো, বাট আমি তো তোমাদের জন্য বাসা থেকে খাবার নিয়ে এসেছি, খেয়ে যাও। সরি উৎস, আসলে এখন খাওয়ার একদমই টাইম নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি ফারহাকে খাইয়ে দিও আর ওর পাশে থেকো, আমি সন্ধ্যের ভেতর চলে আসব। ডোন্ট ওয়ারি ব্রো, আমরা অলওয়েজ ফারহার কাছে থাকবো। আপনি নিশ্চিন্তে যান, কাজ ছেড়ে আসুন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ব্রো। মেঘ ফারহার কপালে চুম্বন এঁকে দিয়ে বিদায় নিয়ে চলে গেল। মেঘ যাওয়ার মিনিট 10 পর রূপ আর রওনক এসে হাজির হয়। ততক্ষণে ফারহার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে মেঘকে দেখতে না পেয়ে ফারহা নেহালকে প্রশ্ন করে, মেঘ কোথায় নেহাল? তোর জামাইয়ের নাকি খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাকে এক্ষুনি যেতে হবে, তাই চলে গেছে। মেঘ চলে গেছে শুনে ফারহার মন খারাপ হয়ে গেল, কিন্তু তখন উৎস বলে উঠল, মন খারাপ করতে হবে না, সন্ধ্যার আগে চলে আসবো। আর আপনাকে খেয়ে নিতে বলছে, তাই হাত মুখ ধুয়ে এসে খেয়ে নিন মহারানী। মেঘ তো কিছুই খেলো না নেহাল, আমি কি করে? বাকিটা বলার আগে উৎস রেগে বলল, ঢং করবি না ফারহা, শরীরে আঘাতই পেয়েছিস মেঘ না, আর তোকে খাবার খেয়ে ওষুধ খেতে হবে, তাই কোনো ড্রামা ছাড়াই খাবার খেয়ে নিবি, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোর চেয়ে খারাপ দুনিয়াতে আর কেউ নেই উৎস। এখন বকবক করে আমার মাথাটা না খেয়ে আমায় উঠে বসা। উৎস ফারহাকে উঠে বসাতে রূপ রওনক কেবিনে প্রবেশ করে বনু বলে চিৎকার করে ফারহাকে জড়িয়ে ধরে। ফারহা রূপের কপালে চুমু দিয়ে বলে, রূপ তুই ঠিক আছিস তো? রূপ কেঁদে দিয়ে বলে, নিজে হসপিটালের বেডে শুয়ে আমাকে শোধায় আমি ঠিক আছি কিনা।
বনু তুই এমন কেন? সব সময় অন্যকে প্রোটেক্ট করার জন্য নিজের জীবনের ঝুঁকি কেন নিস? তুই কি আমার হৃদয়ের ভিন্ন কোনো সত্তা? তুই আমার হৃদয়ের একটা অংশরূপ। তোর কিছু হয়ে গেলে আমি নিজে তো বাঁচতাম না, তাহলে তুই বল তোকে বাঁচানো কি দোষ হয়েছে?